তো মূল যে বিষয়, আমরা আসি নাটকের প্রকারভেদ। তোমাদের বইয়ে নাটককে 5 ভাগে ভাগ করেছে। তো 5 ভাগে যাওয়ার আগে আমরা আরো আগে সাধারণভাবে নাটককে রস বিচারে নাটককে 3 ভাগে ভাগ করা যায়। এখন রস মানে কি? রস মানে তৃপ্তি, পরিতৃপ্তি। আমরা যেমন খাদ্যদ্রব্যের বিভাজন আমরা 2 রকম করতে পারি। একটা রস বিচারে কিছু ঝাল, কিছু খাবার মিষ্টি, কিছু খাবার টক। এটা নির্ভর করে খাদ্যের রস বা তৃপ্তির উপর ভিত্তি করে। কেমন? আবার কিছু খাবার কাঁচা খাওয়া যায়, কিছু খাবার রান্না করে খাওয়া যায়, কিছু খাবার ভাজি করে খাওয়া যায়। এরকম একটা বিভাজন হতে পারে। আবার বিভাজন হতে পারে কিছু খাবার চিবিয়ে খাওয়া যায়, কিছু খাবার চুষে খাওয়া যায়, কিছু খাবার পান করে খাওয়া যায়। তাহলে বিভাজনে এইরকম শ্রেণীবিভাগ আছে। তাহলে আমরা নাটককে আজকে আমরা আলোচনা করব নাটকের রস বিচারে। নাটক হচ্ছে প্রধানত 3 প্রকার, পরে আমরা যাচ্ছি 5 প্রকার। তো এই 3 প্রকারগুলো কি কি? তাহলে নাটকের রস আমরা লিখি, একটু খাতায় লিখে নিও। নাটকের রস, নাটকের রস বিচারে, বিচারে মানে রসকে ভিত্তি করে। রস বিচারে নাটক হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে ট্র্যাজেডি, একটা হচ্ছে কমেডি, আর একটা হচ্ছে ফার্স। ট্র্যাজেডি, কমেডি আর ফার্স, এই 3টা ইংরেজি নাম। ট্র্যাজেডি, কমেডি, ফার্স। ট্র্যাজেডি বাংলা করা হয়েছে বিয়োগান্ত নাটক, বিয়োগাত্মক বা করুণ রসের নাটক। কমেডি বাংলা করা হয়েছে মিলনাত্মক নাটক বা হাস্যরসের আনন্দের নাটক। আর ফার্সের বাংলা করা হয়েছে প্রহসন। আসসালামু আলাইকুম ম্যাডাম। হ্যালো হ্যালো হ্যালো। তো যেটা বলেছিলাম, ট্র্যাজেডি, কমেডি, ফার্স। কেমন? ট্র্যাজেডি কে বলা হচ্ছে বাংলা নাম হচ্ছে বিয়োগান্ত নাটক। কেমন? আর কমেডি হচ্ছে মিলনান্ত নাটক, আর ফার্সের বাংলা করা হয়েছে প্রহসন। তো এই বিষয়গুলোকে আমরা আরেকভাবে ব্যাখ্যা করতে পারি। এটাকে যদি আমরা ব্যাখ্যা করি, তো বিয়োগান্ত, বিয়োগ মানে বেদনা, কেউ মারা গেল। এখন যে কোনো মানুষ মারা গেলে কি আমরা কষ্ট পাই? বা কেউ খারাপ কাজ করলো, খারাপ কাজের জন্য মারা গেল, তাহলে কি আমরা কষ্ট পাই? নিশ্চয়ই পাই না। তাহলে কখন আমরা কষ্ট পাই, কেন আমরা কষ্ট পাই, সেই বিষয়গুলো যদি আমরা দেখি, তাহলে আমরা বলতে পারি আমাদের সমাজে এভারেজ ম্যান, এ মানে হচ্ছে এভারেজ ম্যান, এভারেজ ম্যানের জীবনে সাধারণত হচ্ছে কমেডি। আর এভারেজ ম্যানের চেয়ে যারা একটু ভালো, সাধারণ মানুষের চেয়ে একটু মহৎ, একটু উন্নত, একটু মহৎ চিন্তা করে, একটু ভালো চিন্তা করে, তাদেরকে আমরা বলতে পারি এ প্লাস। সাধারণ মানুষ নয়, সাধারণ মানুষ থেকে একটু মহৎ, একটু ভালো মানুষ, তাদের জীবনের যে অবস্থা, এটাকে আমরা বলতে পারি এ প্লাস মানুষের জীবন, এভারেজ প্লাস। আর এভারেজ মানুষের চেয়ে খারাপ মানুষ যারা, তাইলে এ মাইনাস।
এভারেজ মানুষের চেয়ে খারাপ মানুষের জীবনের যে ঘটনা এটাকে হয় ফার্স বা প্রহসন। এবার আমরা এগুলো থেকে আমরা মেলোড্রামা এবং এগুলো আমরা আলাদা দিতে পারি। ট্রেজিক কমেডি বা মেলোড্রামা, ফার্স, এগুলো আমরা আরো দুটা প্রকার আমরা বানিয়েছি, মূল হচ্ছে তিনটা। এবার আমরা দেখি এই সাধারণ মানুষের চেয়ে অন্য মানুষের যে পার্থক্য সেই বিষয়টি আমরা কিরকম। ট্র্যাজেডি হচ্ছে সাধারণ মানুষের চেয়ে একটু মহৎ মানুষের জীবন, একটু ভালো মানুষের জীবন। আমরা নাটকে যে চরিত্রগুলো দেয়া হয় সেই চরিত্রের মধ্যে কিছু চরিত্রে কিছু ভালো ভালো গুণ দেওয়া হয়। এই ভালো গুণ দেখতে দেখতে সাধারণ মানুষ না, একটু মহৎ মানুষ, একটু ভালো মানুষ। তাহলে এই মহৎ মানুষ ভালো মানুষের যে কিছু বৈশিষ্ট্য আমরা দেখি সিরাজউদ্দৌলার মধ্যে এরকম কিছু ভালো বৈশিষ্ট্য আছে। সিরাজউদ্দৌলা ইচ্ছে করলে ইংরেজের সাথে আঘাত করে তাদের দাবি মেনে নিয়ে তিনি রাজ্য শাসন করতে পারতেন। তাদেরকেও কিছু টাকা দিতেন, তাদেরকে ব্যবসা করার সুযোগ দিতেন ইচ্ছে মতো, আর রাষ্ট্রও তিনি চালাতে পারতেন। কিন্তু তিনি তা করলেন না। বললেন যে এই রাষ্ট্রটা এই দেশের মানুষের, কেমন তিনি স্বাধীনভাবে রাজ্য শাসন করতে চাইলেন। কেমন এই যে স্বাধীনভাবে করতে চাওয়া, তাদের কথা মেনে না নিয়ে, বিদেশিদের ইংরেজদের কথা মেনে না নিয়ে তাদেরকে ব্যবসা করা অবাধ সুবিধা না দিয়ে বাঙালির স্বার্থ রক্ষা করার জন্য, দেশের মানুষের স্বার্থ রক্ষা করার জন্য যে চেষ্টা তিনি করলেন, এই কারণে তাকে আমরা সাধারণ মানুষ বলতে পারি না, তিনি সাধারণ থেকে একটু মহৎ হয়ে গেলেন। ঠিক একইভাবে বিভিন্ন সময় তিনি ইংরেজদের যেরকম প্রতিরোধ করলেন, বন্দি করে ফেললেন, তাদের ষড়যন্ত্র জেনে গিয়ে আবার তাদেরকে ক্ষমা করে দিচ্ছেন, যে এটাও সাধারণ মানুষ হচ্ছে একটু মহৎ বৈশিষ্ট্য। তাহলে এই যে সাধারণ থেকে কিছু মহৎ গুণগুলো তার মধ্যে ছিল, এই জন্য আমরা তাকে সাধারণ বলি না, সাধারণ থেকে একটু মহৎ বলি। এবার সিরাজউদ্দৌলার যে করুণ পরিণতি ঘটলো, এই পরিণতির জন্য কি সিরাজউদ্দৌলা দায়ী? নিশ্চয়ই নয়। দায়ী প্রাসাদের ষড়যন্ত্র, ক্ষমতার লিপ্সা, অর্থ লিপ্সা। এই কারণে তিনি তার এই করুণ পরিণতি হয়, তাকে মৃত্যুবরণ করতে হয়। তাহলে এই মৃত্যুর কারণে তিনি দায়ী নয়। এই যে তিনি দায়ী নয়, তার কারণে এই ঘটনাটি ঘটছে না, আরো অনেকগুলো কারণে ঘটছে। সুতরাং তার প্রতি আমাদের একটা করুণা হয়, মায়া হয়, স্নেহ, আমাদের একটা শ্রদ্ধাবোধ জাগে। এই শ্রদ্ধার মানুষ যখন মারা যায় তখন আমাদের কান্না আসে। সিরাজউদ্দৌলার প্রজ্ঞা, মেধা, জ্ঞান, আচরণ, বীরত্ব, এই বিষয়গুলো দেখে তার প্রতি আমাদের একটি শ্রদ্ধা বা ভক্তি জেগে ওঠে। তিনি আর এভারেজ ম্যান থাকেন না, সাধারণ মানুষ থাকেন না, সাধারণ থেকে একটু মহৎ মানুষ হয়ে ওঠেন। এই কারণে তার জীবনের করুণ পরিণতিকে আমরা ট্র্যাজেডি বলছি। আমাদের কান্না আসে, আমাদের কষ্ট হয়। এমন এই তাহলে আমরা টাকা পয়সা খরচ করে মানুষ নাটক দেখতে যায়, টাকা দিয়ে নাটকের বই কিনে পড়ে, সে কি কান্না করার জন্য, কষ্ট পাওয়ার জন্য? না। এই যে আমরা কষ্ট পাচ্ছি, সেই কষ্টটা আমার নিজের জন্য নয়, নাটকের ওই চরিত্রের জন্য, সিরাজউদ্দৌলার জন্য, বা এরকম কোনো একটি নাটকের ওই মহৎ চরিত্রের জন্য। আর এই মহৎ চরিত্রের জন্য কষ্ট পেতে পেতে আমার নিজের ভেতরে যে কষ্ট ছিল, নিজের ভেতরে যে দুঃখ ছিল, এই দুঃখগুলো দূর হয়ে যায়, এই কষ্টগুলো দূর হয়ে যায়। এ কারণে নাটক দেখার মধ্য দিয়ে একজন সাধারণ মানুষ একজন মহৎ মানুষ হয়ে ওঠে। সে অপরের কষ্টে কষ্ট পায়, আর পরের কারণে দুঃখ দিয়া বলি, এ জীবন মন সকলে দাও, তার চেয়ে সুখ কোথাও। কেমন তাহলে এই অন্যের কষ্টে যখন আমরা কষ্ট পাই, তখন আমাদের নিজের কষ্ট, নিজের দুঃখ আমরা ভুলে যেতে পারি। এটা হচ্ছে এইটার মূল কথা। আরেকটি এবার হচ্ছে সাধারণ মানুষের জীবন। সাধারণ মানুষের জীবনটা কিরকম? সাধারণ মানুষের জীবনে দুঃখ আসে, কষ্ট আসে, তারপর সেগুলো সব আল্লাহর ইচ্ছায় হয়েছে। এটাকে তার নিয়তি, তার কপাল লিখন, ললাট লিখন, বিধাতার ইচ্ছা, এগুলো বলে সে মেনে নেয়। মেনে নিয়ে আবার নতুন ভাবে জীবন ধারণ করে, সে আবার সুখে শান্তিতে বাস করতে লাগলো। সুতরাং সাধারণ মানুষের জীবনে আসলে ট্র্যাজেডি নেই, সাধারণ মানুষের জীবন হচ্ছে কমেডিময়। এবার সাধারণ মানুষের চেয়ে খারাপ মানুষের জীবন, সেটাকে আমরা বলছি ফার্স। তোমাদের বইয়ে এই দুটো ইংলিশ নাম দিয়েছে, কিন্তু ফার্সের ইংলিশ নাম না দিয়ে বাংলা নাম দিয়েছে। ফার্স মানে হচ্ছে প্রহসন। প্রহসনে কি হচ্ছে? প্রহসন হচ্ছে সাধারণ মানুষের চেয়ে একটি খারাপ মানুষ, সাধারণ মানুষের চেয়ে খারাপ চরিত্রের মানুষ, খারাপ বৈশিষ্ট্যের মানুষ। এবার তার জীবনের যে করুণ পরিণতি দেখে আমাদের আর কষ্ট লাগে না, আমরা মজা পাই, আনন্দ পাই, মারুক, আরো মারুক, আরো কষ্ট পাক। এই যে এক ধরনের বুধ আমাদের মধ্যে তৈরি হয়, আমরা হেসে উঠি। কেমন ভিলেন যখন মার খায়, খারাপ মানুষ যখন অত্যাচারিত হয়, নিপীড়িত হয়, গণদুলাই পায়, তখন আমরা হেসে উঠি।
এই যে বিষয়, এটা হচ্ছে ফার্স্ট, এবং এর মধ্য দিয়ে সমাজের যে অসঙ্গতিগুলো সেটাও আসলে নাট্যকার তুলে ধরে। যেমন মাইকেল মধুসূদন দত্তের বিখ্যাত প্রহসন হচ্ছে বুড় শালিকের ঘাড়ের উল। তো বুড় শালিকের ঘাড়ের উল কাহিনী কিরকম? বুড় শালিকের ঘাড়ের উল একটা বুড়ো লোক, সে তরুণী যুবতী দেখলেই বিয়ের প্রস্তাব দেয়, বিয়ে করতে চায়। সুতরাং এটি সাধারণ মানুষের বৈশিষ্ট্য নয়, সাধারণ মানুষের সে মাইনাস, নিচে খারাপ মানুষের বৈশিষ্ট্য। তো এই বুড়ো ব্যক্তিকে ওখানে বুড়ো শালিক বলা হচ্ছে। তো বুড়ো ব্যক্তিটাকে শাস্তি দেওয়ার জন্য এবার কোন এক মেয়েকে সে প্রস্তাব দেয়। মেয়ে তার কয়েকটি ছেলে বন্ধুকে জানায় যে এই বুড়ো লোক তাকে প্রস্তাব দিয়েছে। সুতরাং তার ছেলে বন্ধুদের মধ্যে কোনো একটি ছেলে মেয়ে সেজে ওই বুড়োর সাথে দেখা করে, বলে যে তুমি ওই পুরো পরিত্যক্ত বাড়িতে আগামীকাল সন্ধ্যার সময় আমি অপেক্ষা করব, তুমি এসো, আমরা কথা বলবো একসাথে। বুড়োটা খুব খুশি হয় যে কি মেয়ে তাকে পুরো বাড়িতে একা সন্ধ্যার সময় দেখা করতে বলেছে। কিন্তু আসলে ওই মেয়েরূপী ছেলেটি মেয়ে এসে যে তাকে এই কথা বলে এবং সে ওখানে গিয়ে অপেক্ষা করে। বুড়ো ঠিকই সন্ধ্যার সময় ওখানে যায়, আশেপাশে অদ্বৈতে থাকে ছেলেটির আরো কিছু ছেলে বন্ধু। এবার বুড়োটা ওখানে গিয়ে যখন মেয়েটির সাথে কথা বলতে চায়, তার হাত ধরতে চায়, এরকম সময় তার লুকিয়ে থাকা ছেলে বন্ধুগুলো বেরিয়ে এসে ওই বুড়োটাকে গণধুলাই দেয়। এই অবস্থায় দেখি আমাদের কি কষ্ট হয়? না, আমাদের কষ্ট হয় না। কেমন এই যে বিষয়টি, তাহলে একজন মানুষের কষ্ট দেখে আমাদের কষ্ট হচ্ছে, আরেকজন মানুষের কষ্ট দেখে আমাদের কষ্ট হচ্ছে না। সুতরাং এই কষ্টটা, এই যে সে কষ্ট পাচ্ছে, এই কষ্ট দেখে আমাদের আনন্দ হচ্ছে, কারণ সে সাধারণ মানুষ নয়, এভারেজ ম্যান না, গড় সাধারণ মানুষের বৈশিষ্ট্য না, এভারেজ ম্যান হচ্ছে মাইনাস, কম বৈশিষ্ট্যের। সুতরাং তার পরিণতি দেখে আমাদের ভালো লাগছে, এই জন্য এটা ফার্স্ট বা প্রহসন। আমি সংজ্ঞা না দিয়ে জাস্ট সংকেতের মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম কিছু উদাহরণ দিয়ে। তোমরা বিস্তারিত জানার জন্য তোমরা সংজ্ঞা সহ আরো পড়তে পারবে। তাহলে আমরা করবো এখন ট্র্যাজেডি নাটক। ট্র্যাজেডি নাটক সিরাজউদ্দৌলা যে মহৎ বৈশিষ্ট্য গুলো আমরা জানবো, তারপর তার প্রতি আমাদের একটা শ্রদ্ধা, একটা ভালোবাসা, একটা দেশপ্রেমিক কেমন একজন ব্যক্তির কথা আমরা জানবো। তারপর তার জীবনে করুণ পরিণতি দেখে আমাদের যে কষ্ট, এবং এই পরিণতির সাথে যেন আমাদের ভাগ্যও জড়িত, যে কারণে আমাদের কষ্টটা আরো অনেক বেশি হয়। এই বিষয়টি উঠে এসেছে এই নাটকে। এটা হচ্ছে আমরা কিসের বিচারে ভাগ করলাম? এটা আমরা ভাগ করলাম রস বিচারে। এখন নাটকের রস, তাহলে নাটকের রস বিচারে নাটক প্রধানত এই 3 প্রকার। এবার বিষয়বস্তুর দিক দিয়ে যদি আমরা যাই, হ্যাঁ, এবার যাব আমরা বিষয় বিচারে। কেমন যদি আমরা বিষয় বিচারে যাই, বিষয় বিচারে গেলে আমরা নাটকের প্রকারভেদ কিন্তু আবার অন্যরকম হয়ে যায়। বিষয় বিচারে এই নাটকটাকে আমরা বিস্তারিত প্রকারভেদে যাচ্ছি না, এটাকে আমরা বলবো ঐতিহাসিক নাটক। ঐতিহাসিক নাটক কারণ ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ঘটনাকে কেন্দ্র করে এই নাটক লেখা হয়েছে। কারণ সামাজিক নাটক না, পৌরাণিক কাহিনীর উপর ভিত্তি করে নাটক নয়, সামাজিক নাটক, পৌরাণিক নাটক এবং ঐতিহাসিক নাটক, এবং আরো অনেকগুলো প্রকারভেদ আছে, আমরা বিস্তারিত যাচ্ছি না, শুধু আমরা বলবো এটাকে ঐতিহাসিক নাটক। এখন ঐতিহাসিক নাটকে ইতিহাসের সব বৈশিষ্ট্য কি আছে? তাহলে কি এটা ইতিহাস? না, ঐতিহাসিক নাটক একটি নাটক, ইতিহাস নয়। তাহলে ইতিহাস এবং নাটকের মধ্যে যে পার্থক্য আছে সেই বিষয়টি আমাদের জানতে হবে। তাহলে নাটক হচ্ছে দ্বন্দ্ব, নাটকে হচ্ছে মানব জীবনের কাহিনী রূপায়িত হবে, জীবনের বিচিত্র বিষয় উঠে আসবে। কিন্তু ইতিহাসে ইতিহাসের ঘটনার পরম্পরা, কেমন ঐতিহাসিক যে ঘটনাগুলো সেগুলো আসবে। এখন কথা হচ্ছে, তাহলে নাটক লিখতে গিয়ে হুবহু ইতিহাসে যদি আমরা অনুসরণ করতে পারি, তাহলে তো আর
ইতিহাস লেখার দরকার নেই, সবগুলো ইতিহাসেই নাটকের মতো করে আমরা করতে পারতাম, কিন্তু এটা করা সম্ভব নয়। কারণ যেমন সিরাজউদ্দৌলা নাটকে সিরাজউদ্দৌলা কিন্তু বাংলা ভাষায় কথা বলতেন না। তাহলে সিরাজউদ্দৌলা যে ভাষায় কথা বলতেন এই ভাষায় যদি আমরা লিখতাম তাহলে এটা আর বাংলা নাটকই হতো না, কিন্তু আমরা বাংলায় করছি। এক আরেকটা কথা হচ্ছে যে তাহলে কি আমরা ইচ্ছা মতো কল্পনা করতে পারবো? হ্যাঁ, আমরা ইচ্ছা মতো অনেকগুলো চরিত্র এখানে নিয়ে এসেছি, অনেকগুলো কাল্পনিক চরিত্র এসেছে, অনেকগুলো সত্য চরিত্র আছে, আবার অনেকগুলো কাল্পনিক চরিত্র আছে, এবং তাদের কথোপকথন একটা হচ্ছে তাদের ভাষাটা এটা ছিল না, অন্য ভাষায় কথা বলেছেন, কিন্তু এখানে আমরা বাংলায় লিখছি, বাংলায় নাট্যকার লিখেছেন, এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে ওইখানে সবগুলো চরিত্র কিন্তু ঐতিহাসিক চরিত্র নয়, তাহলে আমাদের খেয়াল করতে হবে এখানে কোন কোন চরিত্র ঐতিহাসিক, কোন কোন চরিত্র ঐতিহাসিক নয়। এবং ঐতিহাসিক চরিত্র ছাড়াও ইতিহাসে যে চরিত্র ছিল না এরকম কিছু চরিত্র আমরা এখানে যোগ করেছি। কারণ যোগ করার কারণে ইতিহাসের মূল সত্য কি বিঘ্নিত হচ্ছে কিনা। তাহলে ইতিহাসের মূল সত্য হচ্ছে এই যুদ্ধে সিরাজউদ্দৌলা পলাশীর যুদ্ধে 1757 সালের 23শে জুন পলাশীর যুদ্ধে সিরাজউদ্দৌলা পরাজিত হয়েছিলেন এবং তিনি অনতিপর বন্দী হয়েছিলেন। এই সত্যটাকে আমরা অক্ষুণ্ণ রেখেছি। তাহলে ইতিহাসের মূল সত্যটাকে অক্ষুণ্ণ রেখে এবং এই যে চরিত্রগুলো, সেই চরিত্রগুলোর মধ্যে কিছু চরিত্র কিছু হিন্দু কিছু মুসলিম সিরাজউদ্দৌলার বিপক্ষে ছিলেন, কিছু হিন্দু কিছু মুসলিম সিরাজউদ্দৌলার পক্ষে ছিলেন, এই কথাগুলোকে আমরা ঠিক রেখেছি। এই বিষয়গুলোকে ঠিক রেখে নতুন ভাবে যে উপস্থাপন করা হয়েছে, যে কারণে এটি একটি নাটক, ইতিহাস নয়। তাহলে ইতিহাসকে আশ্রয় করে ইতিহাসের মূল সত্যকে অক্ষুণ্ণ রেখে যে নাটক রচনা করা হয়। এখন নাটক কি? তাহলে নাটক হচ্ছে যে কাহিনী থাকবে, চরিত্র থাকবে, কথোপকথন থাকবে এবং একটা পরিপ্রেক্ষিত থাকবে, এবং এই বিষয়গুলো নিয়ে যখন রঙ্গমঞ্চে অভিনয় করে উপস্থাপনের মধ্য দিয়ে দর্শককে মানুষের জীবনকেই বুঝিয়ে দেওয়া হবে, জীবনের একটি রূপ তুলে ধরা হবে, সেটা হচ্ছে নাটক। তাহলে এটি ইতিহাসকে কেন্দ্র করে বিষয়বস্তু দিক দিয়ে ইতিহাস নেওয়া হয়েছে, কিন্তু এটি একটি নাটক, ইতিহাস নয়। মূল ইতিহাস পড়ার জন্য আমাদের ইতিহাস পড়তে হবে, আর আমরা নাটকের আনন্দ পাওয়ার জন্য নাটকের মধ্যে ইতিহাসের একটি মজা বা টেস্ট বা রস বা একটা ফ্লেভার, ইতিহাসের যে ফ্লেভার বলি আমরা, এখানে একটু ইতিহাসের ফ্লেভার দেওয়া হয়েছে। ঠিক আছে, এই কারণে আমরা এটাকে বলছি ঐতিহাসিক নাটক। ইতিহাস যুগনিক হয়ে গেছে ঐতিহাসিক, এই জন্য এটি একটি ঐতিহাসিক নাটক। কেমন? তাহলে এটা যে ইতিহাসকে আশ্রয় করে রচিত, এবং এটা ঘটনা হয়েছিল 1757 সালে পলাশীর যুদ্ধের ঘটনা নিয়ে। তারপর ইংরেজরা নবাবের বিরুদ্ধে অনেক কুৎসা রচনা করেছিলেন, নবাব সম্পর্কে খারাপ ধারণাই আমাদের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছিল, কিন্তু তার অনেক পরে 1965-তে এসে 1757, 1857, 1957 প্রায় 200 বছরেরও আরো বেশি সময় পরে এই নাটকটি রচিত হয়েছে। রচনা করেছেন সিকান্দার আবু জাফর। নাটকটির রচনাকাল 1965। কেমন? সিকান্দার আবু জাফর, সিকান্দার বানানটা খেয়াল করবে, দন্তে ন দ একসাথে লিখলে কিন্তু ভুল করে হবে, নাম্বার কাটবে। দন্তে ন হর্ষচিহ্ন দ আকার র, এভাবে লিখতে হবে। তাহলে সিকান্দার আবু জাফরের সিরাজউদ্দৌলা। আচ্ছা, তো এই হচ্ছে এই বিষয়গুলো। এই বিষয়ে তোমাদের আর কোনো প্রশ্ন আছে কিনা? এখানে দেখো তোমরা ওই অংশটা পড়বা, এই যে ট্র্যাজেডি কমেডি কাকে বলে, মেলোড্রামা কাকে বলে, কেমন, এই বিষয়গুলো দেওয়া আছে। কেমন? এই সংজ্ঞাগুলো দেখো, এর মধ্যে কোনোটা বুঝানো আছে নাকি একটু দেখো। এবং বাংলা নাটকের উদ্ভব, এই অংশটা একটু ভালো করে পড়বা, এখান থেকে তোমাদের অনেকগুলো অবজেক্টিভ হয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায়। বাংলা নাটকের উদ্ভব ও বিকাশ, কিভাবে বাংলা নাটক ধারাবাহিকভাবে পরিবর্তিত হয়ে এসেছে, কোনটার কিরকম নাটক এসেছে, সেই বিষয়গুলো। হ্যাঁ, কার কোনো প্রশ্ন থাকলে বলো, আর 3 মিনিট আছে ক্লাসের। কারো কোনো প্রশ্ন? কি ক্লাসে আছো নাকি? কারো কোনো প্রশ্ন নেই? হ্যাঁ, কমেডি দেখো,
অন্যান্য নাটক শ্রেণীর মধ্যে কমেডির পরিসমাপ্তি আনন্দে বা মিলনে। তাহলে অনেকে মারা যায়, বাংলা সিনেমা অধিকাংশ সিনেমায় দেখা যায় অনেক কষ্টে অনেকে মারা যাচ্ছে, তারপর নায়ক নায়িকা মিলিত হয়ে যাচ্ছে। কেমন? আবার একজন নায়িকার বাবা মারা গেছে, আবার একজন মারা গেছে, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেছে নায়ক এবং নায়িকা মিলিত হচ্ছে, তাদের আবার বিয়ে হচ্ছে। এর মধ্য দিয়ে যেভাবে শেষ হচ্ছে এটাকে আমরা বলছি কমেডি নাটক। বা জীবনের নানা অনুষঙ্গকে শেষ পর্যন্ত তারা মেনে নেয়। কেমন? এই মেনে নেওয়ার মধ্য দিয়ে এই যে টেমিং অফ দ্য শ্রু, মার্চেন্ট অফ ভেনিস, এগুলো হচ্ছে কমেডি নাটক। আর দেখো মেলোড্রামাকে বলছে যে প্রায়শই দুর্বল ট্র্যাজেডি নাটক মেলোড্রামায় পর্যবেসিত হয়। বেগান্ত নাটক কিন্তু এখানে কোনো সুনির্দিষ্ট সংজ্ঞা যখন ব্যাখ্যা করা যায় না, তখন আমরা তাকে মেলোড্রামা বলছি। প্রহসনিকতা আমরা বললাম। হ্যাঁ, আর ট্র্যাজেডি কমেডি এটা দুটোই আছে, কিছু ট্র্যাজেডি অবস্থা, কিছু কমেডি অবস্থা। ট্র্যাজেডি রিলিজের অবস্থা তখন বেশি হয়, তবে ট্র্যাজেডি নাটকেও কিন্তু ট্র্যাজেডি রিলিফের বিষয়টি থাকে। কেমন? এই রিলিফ বা ট্র্যাজেডি আর কি, হাসির নাটক ট্র্যাজেডিও থাকে, আবার হাসির এটাও যখন বেশি থাকে, মিশ্রণ থাকে, দুটোরই সমান সমান হয়ে যায়, তখন তাকে বলা হয় ট্র্যাজেডি কমেডি। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আমি পাচ্ছি না। তো আজকের আলোচনা তাহলে এখানে শেষ করি। ভালো থেকো সবাই। নেক্সট ক্লাসে আমরা মূল নাটকে যাব, তার আগে তোমরা প্রত্যেকে আবার এই অংশটা একটু ভালো করে পড়ে নিও। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম।